হ্যালো বন্ধুরা, দেখো আজকের মক টেস্টের মোস্ট ইম্পর্টেন্ট 5টা প্রশ্ন। তো তার প্রথম প্রশ্ন কি বলছে দেখো, কি বলেছে, এ ভেন্ডার বট ক্যান্ডিজ অ্যাট 12 ফর ₹20 অ্যান্ড সোল্ড দেম অ্যাট 6 ফর 12। মানে কিচ্ছু না, 12টা ক্যান্ডি কিনেছিল 20 টাকায়, ঠিক আছে, এবং সেই তারপর বলছে 6টা ক্যান্ডি বিক্রি করছে 12 টাকায়। ঠিক আছে, একই কোনো ব্যাপার না। আমি এটা কি করতে পারি, একটা ক্যান্ডির ক্রয় মূল্য একটা ক্যান্ডির বিক্রয় মূল্য বের করতে পারি বা ক্যান্ডিগুলো সমান করে দিতে পারি। ঠিক আছে, মানে মানে এটা দুভাবে করা যায়। অর্থাৎ যদি আমি দেখি কস্ট প্রাইস, যদি এখান থেকে কস্ট প্রাইস বের করার চেষ্টা করে দেখবে, সিপি ফর কস্ট প্রাইস কি বলেছে, এ ভেন্ডার বট 12 ফর 20, মানে 20 টাকায় 12টা ক্যান্ডি কিনেছে। তাহলে যদি সিপি বের করি, মানে 12টা ক্যান্ডির ক্রয় মূল্য কত, 20 টাকা। আমি কিন্তু বের করব একটা ক্যান্ডির ক্রয় মূল্য, তাহলে কত হবে 20/12, মানে 5/3। 5/3 টাকা একটি ক্যান্ডির ক্রয় মূল্য। ঠিক আছে, এবার যদি আমি বিক্রয় মূল্য বের করি, এসপি বের করি, তাহলে দেখো এখানে ডিরেক্টলি বলা হয়েছে 6টা ক্যান্ডির বিক্রয় মূল্য 12 টাকা। ঠিক আছে, 6টা ক্যান্ডির বিক্রয় মূল্য 12 টাকা, একটা ক্যান্ডির বিক্রয় মূল্য 2 টাকা। ঠিক আছে, তাহলে আমার একটা ক্যান্ডির বিক্রয় মূল্য 5-এর 3 টাকা বেরিয়ে গেল, আর একটা ক্যান্ডির বিক্রয় মূল্য 2-3 টাকা। ঠিক আছে, তো এই ফ্র্যাকশনটার জন্য আমরা রেশিও বের করে নিতে পারি। এটা এখান থেকে দিই, যদি এটাতে বাড়তি স্টেপ এই স্টেপটা না করলেও চলবে, কিন্তু যেহেতু অ্যাকচুয়ালি এটা কি হয়েছে না, এটা দেখো ফ্র্যাকশন বেরিয়ে গেছে না, তার জন্য যদি রেশিও করে নিই, অর্থাৎ 5/3 রেশিও 2, তাহলে কী যাবে, পরের স্টেপে 5/6 হয়ে যাবে, তাই না? 3টা গুণ করে দিই, তাহলে 5/6, অর্থাৎ 5 টাকায় কিনে আমি 6 টাকায় বিক্রি করছি। মানে 1 টাকা লাভ, ক টাকাতে ক্রয় মূল্যে লাভটা হয় 5 টাকাতে। 100 টাকা 100 দিয়ে গুণ করলে আমাদের হয়ে যাবে পার্সেন্টেজ, তারপর 20%। তাহলে আমাদের প্রফিটটা কত, 20%। এই অ্যারোটা হচ্ছে পার্সেন্টের জন্য, সরি প্রফিটের জন্য। ঠিক আছে, আমি একটু আগে বললাম যে অঙ্কটা দুভাবে করা যাবে। একটা স্টেপ তো এটা হয়ে গেল, ঠিক আছে, আমি একটা ক্যান্ডির ক্রয় মূল্য বের করলাম, একটা ক্যান্ডির বিক্রয় মূল্য বের করলাম, আলটিমেটে সেটা ক্যালকুলেশন করলাম। দেখো আরও একভাবে কীভাবে করা যেত, আরও একভাবে যদি আমি করতে চাইতাম, আরও একভাবে কীভাবে করা যেত, ঠিক আছে, আরও একভাবে করার নিয়ম হচ্ছে এটা। দেখো আমি যদি ক্যান্ডিগুলোকে সমান করে দিই, অর্থাৎ যদি আমি সিপির জায়গাতে আমি এখানে লিখলাম সিপি, 12টা ক্যান্ডির ক্রয় মূল্য 20 টাকা এখানে বলা আছে, আর এইখানে একটু ফাঁকা দিয়ে যদি আমি এসপি লিখলাম, এসপি কি বলেছে না, 6টা ক্যান্ডির বিক্রয় মূল্য 12 টাকা। দেখো এখানে 12টা ক্যান্ডি কিনছি, তার মানে আমি 12টাই বিক্রি করব। তাহলে যখন 12টা ক্যান্ডির ক্রয় মূল্য 20 টাকা, আমার এখানে বলছে 6টা ক্যান্ডির বিক্রয় মূল্য 12 টাকা, তাহলে 12টা ক্যান্ডির বিক্রয় মূল্য কত হয়ে যাবে, 24 টাকা, 2 দ্বারা গুণ করলে। এরপর দেখো সমান হয়ে গেছে, এখানে 12টা ক্যান্ডি কিনে 12 ক্যান্ডি বিক্রি করেছি, তাহলে 12টা ক্যান্ডির ক্রয় মূল্য কত না 20 টাকা, 12টা ক্যান্ডির বিক্রয় মূল্য 24 টাকা, তাহলে আলটিমেট লাভ কত, 4 টাকা। কততে ক্রয় মূল্যে লাভটা হয়, তাহলে 20 টাকাতে, আর 100 দ্বারা গুণ করলে পার্সেন্টেজ পেয়ে যাব। ঠিক আছে, দেখো এটা ক্যালকুলেশন করলেও কিন্তু 20%ই লাভ পাবো আমি। ঠিক আছে, তাহলে দেখো আমি দুটো স্টেপ বললাম, দুটো স্টেপে ফলো করালাম, যেটা ইচ্ছে তোমাদের সেটাতেই করতে পারো। নেক্সট কোয়েশ্চেন, ফাইন্ড দ্য ফোর্থ প্রপোর্শনাল অফ a⁴ মাইনাস b⁴, a স্কোয়ার মাইনাস ab অ্যান্ড a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কীরকম, কেন, কনফিউজিং পয়েন্ট অনেক আসে, অনেক সময় এটা কী করতে হবে, যেমন যদি আমি 3টা সংখ্যা এগুলো না ধরে আমি যদি XY Z ধরি, আমি বোঝানোর সুবিধার্থে ধরছি, যদি আমি ধরলাম এক্স একটা সংখ্যা ওয়াই আর একটা সংখ্যা জেড, এরপর বলেছে আমাদের ফোর্থ প্রপোর্শনটা কত হবে। যদি আমি এখান থেকে বের করতে দেয় ফোর্থ প্রপোর্শনটা কত হবে, ফোর্থ প্রপোর্শনটা কত হবে, কী হবে। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি আমরা কী করি না, x/y করি, তারপর ইকুয়ালস টু করি আমরা এই সাইনটা ইকুয়ালস টু সাইন, z/, ফোর্থ প্রপোর্শনটাকে আমি যে কোনো একটা সংখ্যা দিয়ে দিলাম, ডি দিয়ে দিলাম, এটা ফোর্থ প্রপোর্শনটা আমরা ডি ধরে নিলাম, ফোর্থ প্রপোর্শনটা। তারপর x/y করি ইকুয়ালস টু z/d করি, তারপর দেখো ডি অ্যাকচুয়ালি ডি ইকুয়ালস টু ডি ইন্টু এক্স করি সমান ওয়াই ইন্টু জেড করি, তারপর ডি আমাদেরকে ফোর্থ পোর্শনটা বের করতে হবে ওয়াই ইন্টু z/x। আমি এটা কেন ড্র করলাম না, তোমাদেরকে বোঝাতে চাইছি আমি কি না, ডিরেক্টলি আমরা ফোর্থ প্রপোর্শনটা কি করতে পারি, এই যে মিডিল দুটো প্রপোর্শনের গুণফল, অর্থাৎ ওয়াই জেড বাই প্রথম প্রপোর্শনটা,
এটাই তো আমাদের আলটিমেটলি বেরিয়েছে ডি ইকুয়ালস টু ওয়াই জেড বাই এক্স। তাহলে এটা ডি ইকুয়ালস টু ওয়াই জেড বাই এক্স। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট। আমরা যদি এটা ডিরেক্টলি মনে রাখি তাহলে কিন্তু এক লাইন অঙ্কটা হয়ে যাবে। আর যদি মনে রাখতে না পারি তাহলে কিন্তু আমাদেরকে এই 3টা স্টেপ ফলো করতে হবে। আমাদের প্রথমে রেশিও ধরতে হবে, তারপর এইখানে হয়তো আমি এই স্টেপটা বাড়তি করলাম, অনেকে হয়তো এটার পর এটা করতে অনেকেই পারবে ওয়াই জেড বাই এক্স, এই স্টেপটা হয়তো বাড়তে গেলো, হয়তো একটা স্টেপ বাড়তি করলাম তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে। কিন্তু অ্যাকচুয়ালি যদি না মনে রাখো এটা তাহলে কিন্তু দুটো স্টেপ তো করতেই হবে, মানে আলটিমেটলি 3টা স্টেপ তোমাকে করতে হবে। আর যদি এটা মনে থেকে যায় বা মনে রাখতে পারো তাহলে তো এটা একটা স্টেপে এখান থেকে আমি এখানে যেতে পারি, যে এই যে 3টা সংখ্যা দেওয়া আছে 4টা সংখ্যা বা ফোর্থ প্রপোর্শনটা কী হবে। অ্যাকচুয়ালি ফোর্থ প্রপোর্শনটা কী হয় না, যে মিডিল দুটো প্রপোর্শন, তো সেকেন্ড প্রপোর্শন এবং থার্ড প্রপোর্শন ডিভাইডেড বাই ফার্স্ট প্রপোর্শন। বা যদি আমি আরও একটু ভালো করে লিখি তাহলে কিন্তু এটা এইভাবে হয় যে ফোর্থ প্রপোর্শন, ঠিক আছে, ফোর্থ প্রপোর্শনটা কী হবে, ফোর্থ প্রপোর্শন ইকুয়ালস টু না মাল্টিপল অফ ফার্স্ট নয় অ্যাকচুয়ালি সেকেন্ড প্রপোর্শন গণিত থার্ড প্রপোর্শন সেকেন্ড প্রপোর্শন গণিত থার্ড প্রপোর্শন, ঠিক আছে, সেকেন্ড প্রপোর্শন গণিত থার্ড প্রপোর্শন ডিভাইডেড বাই ফার্স্ট প্রপোর্শন, ঠিক আছে। অর্থাৎ যে মাঝের দুটো প্রপোর্শনের গুণফলকে যদি আমরা ফার্স্ট প্রপোর্শন দ্বারা ভাগ করি তাহলেই আমরা ফোর্থ প্রপোর্শনটা পেয়ে যাব, ঠিক আছে। এরপর দেখো কি বলেছিল, সংখ্যা 3টা কি বলেছে, এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4, ঠিক আছে। সংখ্যা 3টা কি বলেছে আমাকে, সংখ্যা 3টা কি বলেছে, এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4। অর্থাৎ যদি আমরা এই কনসেপ্টটা থেকে যদি আমরা করতে চাই অঙ্কটা, তাহলে ফোর্থ প্রপোর্শন যদি ধরি, ফোর্থ প্রপোর্শন ইকুয়ালস টু কী পেয়ে যাব, অ্যাকচুয়ালি এ টু দি এ স্কোয়ার, সেকেন্ড প্রপোর্শন বলতে এ স্কোয়ার মাইনাস এ বি, থার্ড প্রপোর্শনটা কি না এ স্কোয়ার প্লাস এ বি, ঠিক আছে, ডিভাইডেড বাই ফার্স্ট প্রপোর্শন এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4, এখান থেকে আমরা পেয়ে যাব, ঠিক আছে। তো দেখো এটা কি পাচ্ছি আমরা, এখানে দেখো একটা ইকুয়েশন পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ আমরা পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, ঠিক আছে, ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি, এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4, ঠিক আছে। তো এখান থেকে যদি আমরা এ স্কোয়ারটা কমন নিয়ে নিই তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওপর থেকে পেয়ে যাচ্ছি আমরা, ঠিক আছে। দেখো যদি আমরা এখান থেকে এ স্কোয়ারটা কমন নিয়ে নিই, যদি এই কোয়েশ্চেনটা থেকে এ স্কোয়ারটা কমন নিয়ে নিই, যদি আমরা এখান থেকে উপর থেকে এ স্কোয়ারটা কমন নিয়ে নিই তাহলে এখান থেকে পাচ্ছি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে পাচ্ছি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলে এটা পেয়ে যাব, ঠিক আছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে কি, এটা অ্যাকচুয়ালি এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 কী আছে, এ স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, অ্যাকচুয়ালি আলটিমেটলি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারই ফর্মে আছে না, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মটা কী হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়, ঠিক আছে। তাহলে দেখো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা উপর নিচে ক্যান্সেল আউট করতে পারি, এটা এ টু দি পাওয়ার 4 না, এটা স্কোয়ার দেওয়া ছিল আমাদেরকে, এটা স্কোয়ার দেওয়া ছিল, এটা এ টু দি পাওয়ার 4 না, মানে এটা তো এ টু দি পাওয়ার 4, তো এটা এখান থেকে আমরা স্কোয়ার কমন নিয়েছি, তাই না। তাহলে আলটিমেটলি কী থাকছে, এ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমাদের ফাইনাল আনসার। অর্থাৎ এটাই আমাদের রিকোয়ার্ড ফোর্থ প্রপোর্শন, ঠিক আছে, এটা আমাদের ফোর্থ প্রপোর্শন, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, এ শপকিপার সোল্ড 1/4 of his stock at a gain of 25%, ঠিক আছে, অ্যান্ড দ্য রিমেনিং স্টক অ্যাট এ গেন অফ 19%, হিজ টোটাল পার্সেন্টেজ অফ গেন, ঠিক আছে। দেখো যদি আমরা এটাকে ধরে নিতে পারি, অর্থাৎ এই যে বলেছে কি 1/4 অফ স্টক,
তাহলে এই যে নিচেরটা দেওয়া থাকে আমাদের টোটাল, এটা আমাদের ডিনোট করে কি টোটাল, এবং এই উপরটা ডিনোট করে তার মধ্যে এক্সিস্টিং কতটা, এক্সিস্টিং মানে এটার মধ্যে কী বলেছে, যেমন টোটাল আমাদের 4, তার মধ্যে একটা স্টক 25%। তাহলে যদি একটা স্টক 25% হয়, ঠিক আছে, একটা স্টক যদি 25%, ওয়ান স্টক অ্যাভেলেবল অফ 25% প্রফিট, ঠিক আছে। আর এই যে 4টা স্টক, প্রতিটা স্টকের দাম আমরা কিন্তু 1 টাকা ধরে নিচ্ছি, প্রতিটা স্টকের দাম কিন্তু আমি 1 টাকা ধরে নিচ্ছি। তাহলে 4টা স্টকের দাম 4 টাকা, তার মধ্যে একটা স্টক, সে একটা স্টকের দাম নিশ্চয়ই 1 টাকা ক্রয় মূল্য, 25% লাভ হয়, তার মানে অ্যাকচুয়ালি 1 ইন্টু আমাদের শুধু লাভটা চেয়েছে 25/100, এটা হচ্ছে প্রফিট, এটা হয়ে গেল একটা স্টক। বাকি রয়েছে টোটাল 4টা স্টকের মধ্যে একটা স্টক হয়ে গেল, 3টা স্টক বাকি রয়েছে, এবং সেই 3টা স্টকের ক্রয় মূল্য কিন্তু 1 টাকা, অর্থাৎ টোটাল 3 টাকা, ঠিক আছে। এবং সেগুলো বলছে 19% গেন হয়, তাহলে যে 3টা স্টকের গেন কত, 19% করে এই টাকাটা গেন হবে, এটা 3টা স্টকের গেন হবে, ঠিক আছে। এটাও প্রফিট একটা স্টকের জন্য, এটা 3টা স্টকের জন্য। তা টোটাল গেনটা কত দেখি আমরা, ঠিক আছে। টোটাল দেখে এটা হচ্ছে 25/100, এটা প্লাস 57/100, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে 82/100 এর টোটাল গেন, এবারে গেন পার্সেন্টেজ চেয়েছি, টোটাল পার্সেন্টেজ অফ গেন, টোটাল গেন এত, এবারে গেনটা ক্রয় মূল্যের ওপর হয়, এবং টোটাল আমাদের নাম্বার অফ স্টক কত, 4টা, প্রতিটা 4টা এবং স্টকের ক্রয় মূল্য 1 টাকা করে ধরেছি, তাহলে টোটাল 4 টাকা, ঠিক আছে। 1 টাকা করে হলে 4 টাকা, তাহলে টোটাল লাভ যদি 82/100 হয়, তো টোটাল স্টক কততে লাভটা, 4-এ লাভটা, কারণ ক্রয় মূল্যে লাভটা হয়, এবং পার্সেন্টেজ করতে গেলে 100 দ্বারা গুণ করতে হয়, তাহলে অ্যাকচুয়ালি আমাদের এইটা পার্সেন্টেজ পেয়ে যাবো আলটিমেটে, তাহলে 100 ক্যান্সেল আউট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কত হবে, 20.5% ওভারঅল প্রফিট, ঠিক আছে, 20.5% ওভারঅল প্রফিট হয়ে যাবে, এটা কিন্তু ওভারঅল প্রফিট। আমি আবারও বলে দিচ্ছি, টোটাল আমাদের এই যে 1-4টা স্টক দিয়েছেন, তাহলে টোটাল নিচেরটা আমাদের ডিনোট করে টোটাল, একটা ফ্র্যাকশনে যে নিচেরটা ডিনোট করে টোটাল, আর উপরে ডিনোট করে এক্সিস্টিং, তার মধ্যে কতটা বা কী বলতে চাইছে। তাহলে একটা স্টক বলেছে 25% লাভ, তাহলে এবং আমি এটাও ধরলাম যে এই যে 4টা স্টক, প্রতিটা স্টকের ক্রয় মূল্য 1 টাকা, তোমরা 100 টাকাও ধরতে পারো, তোমরা 200 টাকাও ধরতে পারো, চলো 1000 টাকাও ধরতে পারো, যার যেটা ইচ্ছে যেভাবে ধরবে সেভাবে কিন্তু ক্যালকুলেশনটাকে নিয়ে যেতে হবে। আমি একদম সংখ্যা সব থেকে ছোটো সংখ্যা যেটা, সেটা হচ্ছে 1, সেই জন্য আমি 1ই ধরলাম। তাহলে প্রতিটা স্টকের ক্রয় মূল্য 1 টাকা হলে 4টা স্টকের ক্রয় মূল্য 4 টাকা, এবং তাহলে তার মধ্যে একটা স্টক, তাহলে সেই একটা স্টকের ক্রয় মূল্য 1 টাকা নিশ্চয়ই, এবং সেই একটা স্টকের বিক্রয় মূল্য কত, মানে বিক্রয় মূল্য তো ঠিক নয়, লাভ হয়ে যাবে যে 25% লাভ, তাহলে একটা স্টকের লাভ কত না 1×25/100, এটা লাভ হয়ে গেল। তারপর তাহলে রিমেনিং, অর্থাৎ টোটাল 4টার মধ্যে একটা আমি বিক্রি করে দিয়েছি 25% লাভে, বাকি রয়েছে 3টা, সেই 3টা বলছে 19% প্রফিট, তাহলে 3 × 19/100, এটা হচ্ছে টোটাল 3টাতে, বাকি 3টাতে প্রফিট। তাহলে টোটাল প্রফিট কত না, টোটাল প্রফিট পেয়ে গেছি আমরা এটা, এই যে 25/100 প্লাস 97/100 টোটাল প্রফিট, অর্থাৎ 82/100, টোটাল প্রফিট কিন্তু 82/100, এবং প্রফিট, তাহলে প্রফিটটা কার উপর নির্ণয় করা, ডিটারমাইন করা হয়, অ্যাকচুয়ালি আমাদের সিপির ওপর, ক্রয় মূল্যের ওপরে, কস্ট প্রাইসের ওপরে। তাহলে কস্ট প্রাইস কত, টোটাল কস্ট প্রাইস নিশ্চয়ই 4, কারণ 4টা স্টক, প্রতিটার ক্রয় মূল্য 1 টাকা করে, টোটাল ক্রয় মূল্য 4 টাকা, তাহলে 4টা, এই যে 4 আমরা দিয়েছি নিচে, ঠিক আছে, এই যে 4। এরপর আমাদের যদি প্রফিট পার্সেন্টেজ বের করতে হয়, সেটা 100 দ্বারা গুণ করতে হয়, সেই জন্য 100 দ্বারা গুণ করলাম, তাহলে আলটিমেটে কত দাঁড়ালো, 20.5%, ঠিক আছে, এটা আমাদের রিকোয়ার্ড আনসার, ওভারঅল প্রফিট পার্সেন্টেজ। নেক্সট কোয়েশ্চেন, when an article is sold for 242.5, there is a loss of 3%, what will be the selling price if the article is sold at, ঠিক আছে, কোনো কিছু না, বলেছে যে একটা আর্টিকেলে যদি বিক্রয় মূল্য 242.5 টাকা হয়, তাহলে কিন্তু সেখানে লস আমার 3% লস দেখা দেয়। এরপর যদি বলছে আমি সেই আর্টিকেলটাই বিক্রি করি 13% প্রফিটে, তাহলে কিন্তু সেটা আমরা বিক্রয় মূল্যটা কত, ঠিক আছে। এটা কিন্তু যেটা ট্র্যাডিশনাল মেথড, সেটা আমরা এখানে করতে পারি যে 3% লস হয়েছে, মানে অ্যাকচুয়ালি টোটাল আমাদের যদি 100% ক্রয় মূল্য, অর্থাৎ যদি সিপি আমরা 100 ধরি, সিপি ইকুয়ালস যদি 100 ধরে নিই, সিপি 100 রেশিও ধরো বা রিস ধরো, যে কোনো একটা ধরো, R4 রেশিও ধরতে পারো, R4 রেশিও ধরতে পারো, তোমার যেটা ইচ্ছা, আমি R4 রেশিও ধরলাম, ঠিক আছে। তাহলে সিপি 100 রেশিও যদি হয়, 3% যদি আমাদের কী বলেছে লস হয়, তাহলে 100 3%,
সবসময় তো আমরা প্রফিট আর লস বলে সেটা ক্রয় মূল্যতে ধরি, তাহলে 103% হচ্ছে 3 টাকা। তাহলে যদি 3 টাকা লস হয়েছে মানে বিক্রয় মূল্য কত হয়েছে 97 হয়েছে, তার মানে 97 রেশিও বা রিস্ক তোমরা যেটা ইচ্ছা ধরতে পারো, এটার ভ্যালু 242.5 বলা হয়েছে। তাহলে দেখো এখান থেকে আমরা কিন্তু হয়ে গেল। এবারে 1 রেশিওর ভ্যালু কত হয়ে যাবে না, 1 রেশিওর ভ্যালু হয়ে যাবে 242.5, এর আমাদের বিক্রয় মূল্য, ঠিক আছে। এরপর আমরা চেয়েছে 13% প্রফিট, মানে অ্যাকচুয়ালি যদি সিপি যদি 100 হয় 13% যদি প্রফিট হয় তাহলে 113% মানে 13 টাকা। তাহলে 100 টাকা ছিল বা 100 রেশিও যাই ধরো না কেন, আর 13 রেশিও মানে 113, তাহলে এখান থেকে আমরা করতে পারি 113 রেশিওর ভ্যালুটা কত, অর্থাৎ 242.5 ইন্টু 113, ঠিক আছে। সরি এখানে 97টা ডিভাইডেড ছিল তাই না, এটা ডিভাইড করা হয়নি, ঠিক আছে, এটা ডিভাইড করা হয়নি, ঠিক আছে। তো এটা হয়ে গেলো। এরপর আমি কি বললাম যে দুভাবে করা যায়, প্রথমে এটা একভাবে করা যেত, দ্বিতীয়বার এটা কিন্তু আলটিমেটলি আমি যদি ক্রয় মূল্যটা একবার বের করি, এই যে 100 ভ্যালু বের করতে হতো, তাহলে আমাকে 100 ভ্যালু এত হয়ে গেলো, আমার ক্রয় মূল্যটা বেরিয়ে গেল। তারপর আবার সে আবার 100 ডিভাইড করে পরে সে একইভাবে 113 ভ্যালু বের করতে হতো, ঠিক আছে। তো ডিরেক্ট আমি এখান থেকে 113 করে দিলাম, ঠিক আছে। এবার যদি ক্যালকুলেশন করি দেখো কত হয়, ক্যালকুলেশন যদি করতে যাই কত হবে, 242.5 যদি হয় তো 3 কত হবে 97, 3 2 মানে 100 194 তাই না, তাহলে 2 194 যদি হয়, এদিকে 6 মানে 8 + 0.5 5 97 5 হয়, ঠিক আছে, 5 মানে 0.5, অর্থাৎ আলটিমেটলি কী দাঁড়ালো 0.5, তার মানে অ্যাকচুয়ালি 2.5 দাঁড়িয়ে গেলো, ঠিক আছে। এটা দাঁড়িয়ে গেল 2.5 ইন্টু 113, অর্থাৎ যদি 242.5কে 97 দ্বারা ভাগ করি তাহলে 2.5 হয়, 2.5-এর সাথে 113 গুণ করলাম, ঠিক আছে, ঠিক আছে। তাই আলটিমেট আমাদের এটা বিক্রয় মূল্য বেরিয়ে যাবে, তাহলে 226 প্লাস এটা হয়ে যাবে কত 56.5 113, ঠিক আছে। তাহলে হয়ে যাবে 282.5 282.5। তাহলে যদি আমি সেই 13% প্রফিট বিক্রি করি, আলটিমেট আমাদের বিক্রয় মূল্য কত হয়ে যাবে 282.5 টাকা বা 282.5 টাকা, মানে 282 টাকা 50 পয়সা, ঠিক আছে। পরের প্রশ্ন, let x be the greatest number of 4 digits which when divided by 12 15 16 and 20 the remainder are 9 12 13 and 17 respectively, the sum of the digits of x, ঠিক আছে। দেখো খুব সুন্দর একটা কনসেপ্টের কোশ্চেন, কিন্তু প্রথমত কি বলেছে, যদি আমাদের প্রথম কথা 4 ডিজিটের সংখ্যা, তো সেটাকে যদি আমরা 12 15 16 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আলটিমেটলি প্রথম 9 থাকবে, তারপর 12, তারপর 13, অর্থাৎ 12 দিয়ে ভাগ করলে 9 ভাগ শেষ, 15 দিয়ে ভাগ করলে 12 ভাগ শেষ, 16 দিয়ে ভাগ করলে 13 ভাগ শেষ, 20 ভাগ করলে 17 ভাগ শেষ থাকে। তো দেখো আমাদের একটা কিন্তু এখানেই পয়েন্টটা নোট করবে তোমরা, এই যে অ্যাকচুয়ালি ডিভিজার, ঠিক আছে, ডিভিজার অর্থাৎ ডিভিজার, তো যেটা দ্বারা ভাগ করছি আমরা, অ্যাকচুয়ালি ডিভিজার বলতে যেটা দ্বারা ভাগ করছি, মাইনাস রিমাইন্ডার, অর্থাৎ ডিভিজার বেসিক্যালি রিমাইন্ডারের মধ্যে এটা পার্থক্য, রিমাইন্ডারের মধ্যে পার্থক্য কিন্তু 3, লক্ষ্য রাখবে এটা। দেখো যখন আমরা 12 দিয়ে ভাগ করছি তখন রিমাইন্ডার 9, যখন 15 ডিভিজার তখন কিন্তু রিমাইন্ডার 12, যখন 16 তখন 13, যখন 20 তখন 17, এটা তাৎপর্য আছে, এটা একটা নোট করো, আমি আস্তে আস্তে বলছি, ঠিক আছে। তাহলে প্রথম কথা আমাদের কী বের করতে হবে, 12 15 16 20 আমাদের এলসিএম বের করতে হবে। তো যখন আমরা ছোটো ছিলাম তখন সবাই এরকমভাবে এলসিএম বের করছি, 12 তারপর 15 তারপর 16 তারপর 20, তারপর এখানে আমাদের যে ফ্যাক্টর করতে হতো, তারপর আলটিমেট আমাদেরকে সেগুলো কমন, সেগুলোর মধ্যে কোনটা লিস্ট হচ্ছে এইভাবে আমরা আলটিমেটে করেছি। কিন্তু আমরা এখন তো আপগ্রেড হয়েছে, তো এইভাবে করবো না, আমরা 12 15 16 20 এলসিএম কীভাবে বের করবো না, ফ্যাক্টরাইজ করে, ডিরেক্টলি ফ্যাক্টরাইজ করে। তখনও ফ্যাক্টরাইজ করতাম, কিন্তু তখন ওইভাবে ভেঙে 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 আলটিমেটে খুঁজে বের করে করতে হতো, কিন্তু এখন আমরা ডিরেক্ট করবো, আমরা যথেষ্ট আপগ্রেড হয়েছি, তাই না। তো দেখো কীভাবে করবো আমরা, না 12 ফ্যাক্টর কী হবে না 3 4 ইন্টু 15 কত 3 আর 5, অলরেডি 3 আছে, তাহলে আমরা শুধু 5 লিখবো,
এটা নোট করবে কিন্তু 16 4 ইন্টু 4, তাহলে অলরেডি এটা 4 আছে, আর আরও একটা 4 আমরা ইনক্লুড করে দেবো। আর 20 জন্য 5 ইন্টু 4 মানে 5 আছে, 4ও আছে। তাহলে কিন্তু এটাই আমাদের আলটিমেট 12 15 16 20 এলসিএম হয়ে গেল। ঠিক আছে, কত হলো দেখো, 240 হবে। ঠিক আছে, 240 আমাদের এলসিএম বা লিস্ট কমন মাল্টিপল অফ 12 15 16 অ্যান্ড 20। এরপর বল এটাতে আমাদের এখনও পর্যন্ত আসেনি কিন্তু, কেননা আমাদের 4 ডিজিটের সংখ্যা চেয়েছে, 4 ডিজিটস, এবং সেটা গ্রেটেস্ট 4 ডিজিট। আর আমরা গ্রেটেস্ট 4 ডিজিট কত জানি না, গ্রেটেস্ট 4 ডিজিট কী হয় না, সরি, গ্রেটেস্ট 4 ডিজিট কী হয় 9 9 9 আর 9, 4টা 9। এটা আমাদের সব থেকে বড় 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, বেসিক্যালি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এটাই। তো এবার এটা আমাদের 240-এর মাল্টিপিলে আনতে হবে। ঠিক আছে, তাহলে তার জন্য কী করতে হবে না, এটাকে কিন্তু 240 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আলটিমেট খুঁজে পাবো যে কত আমাকে মাইনাস করে আমাকে এই সংখ্যাটা আসবে। 240 আমাদের এলসিএম তো অলরেডি হয়ে গেছে, 240-এর কত মাল্টিপল আসছে সেটা আমাদের দেখতে হবে, এবং সে কত নম্বর মাল্টিপলটাকে আমাদের ভাগ করা যাচ্ছে। তা 240 4 দ্বারা যদি গুণ করি 96039 আর একটা 9। ঠিক আছে, এরপর কি বলছে দেখো, 240 যদি আমাদের 2 দ্বারা গুণ করি, এই 2 দ্বারা হবে না, 1 দ্বারা যদি গুণ করি আমরা, তাহলে 240, ঠিক আছে, 159। ঠিক আছে, তাহলে দেখো 240-এর 41 মানে তম গুণিতকটা আমাদের গ্রেটেস্ট 4 ডিজিট নাম্বার, যেটা কি আমরা 9 12 15 16 দ্বারা 20 দ্বারা ভাগ করতে পারি। তার মানে অ্যাকচুয়ালি আমরা কীভাবে বের করবো সেটাকে, 159 এখান থেকে বিয়োগ করে দেবো, কারণ অ্যাকচুয়ালি 240 দ্বারা যখন আমরা 1 দ্বারা ভাগ করলাম তখন অ্যাকচুয়ালি 159 ভাগশেষ থেকে গেলো, তার মানে এখান থেকে 159 বিয়োগ করে দেবো। তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি 9840, তাই না? তো 9999 হয়ে যাচ্ছে, মানে 9840 আমাদের সেই অ্যাকচুয়ালি এলসিএম, মানে যেটা গ্রেটেস্ট 4 ডিজিট নাম্বার, 9840 হচ্ছে আমাদের ইজ দ্য greatest 4 digit number which is totally divisible by 12 15 16 and 20। ঠিক আছে, তাহলে আমি কি বললাম যে 9840টা হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যেটাকে 12 15 16 দ্বারা এবং 20 দ্বারা যদি ভাগ করি তাহলে সেটা টোটালি ডিভিজিবল। কিন্তু অ্যান্সার এখানেও শেষ নয়, কারণ আমার টোটালি ডিভিজিবল বলেনি। কি বলেছে যদি আমি 12 দ্বারা ভাগ করি 9 ভাগশেষ থাকে, যদি 15 দ্বারা ভাগ করি 12 ভাগশেষ থাকে, যদি 16 দ্বারা ভাগ করি 13 ভাগশেষ থাকে, আর যদি 20 দ্বারা ভাগ করি 17 ভাগশেষ থাকে, মানে আলটিমেট ভাগশেষ থাকে। কি করা যায় দেখো, প্রথমেই কিন্তু অঙ্কটা শুরু করার প্রথমেই আমি একটা নোট করেছিলাম, ডিভিজার আর রিমাইন্ডারের ডিফারেন্সটা কিন্তু 3 ছিল। ঠিক আছে, তার মানে কি আমরা এটার সাথে 3 যোগ করে দেবো না, কারণ যদি 9840-এর সাথে 3 যোগ করি, যখন এবং 9840টা টোটালি ডিভিজিবল, তাহলে যখনই 3 যোগ করে দেবো, মানে 12 15 16 20 দ্বারা যখনই ভাগ করব তখনই প্রতি ক্ষেত্রেই 3 ভাগশেষ হয়ে যাবে। কিন্তু আমার প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ চাইনি, আমার প্রথম ক্ষেত্রে 9 ভাগশেষ চেয়েছি, দ্বিতীয় ক্ষেত্রে 12, তৃতীয় ক্ষেত্রে 13, চতুর্থ ক্ষেত্রে 17। তার মানে আমার আরেকটা কী করতে হয়, যোগ নাহলে বিয়োগ যে কোনোটা করতে হয়। তাহলে আমাকে এইটার থেকে 3 বিয়োগ করতে হবে, অর্থাৎ 9840 থেকে যদি 3 বিয়োগ করি, 9840 থেকে যদি 3 বিয়োগ করি 9837, এই সংখ্যাটাকে এখন যদি আমরা 12 15 16 এবং 20 দ্বারা ভাগ করি, তাহলে যথাক্রমে 9 12 13 এবং 17 ভাগশেষ থাকবে। ঠিক আছে, বুঝতে পারলাম?
তাহলে এই যে ডিফারেন্সটা আমি এই জন্য প্রথমেই নোট করেছিলাম, এই যে ডিভিজার আর রিমাইন্ডারের ডিফারেন্স, এই ধরনের কোশ্চেন এলে কিন্তু যদি বলে যে 6 ভাগশেষ থাকবে, 3 ভাগশেষ থাকবে, 7 ভাগশেষ থাকবে, তাহলে তো কোনো ব্যাপার নেই, আমি আলটিমেটে 6, 7, 3 যোগ করে দেবো, তাহলে আমাদের যেখানে 6 বলেছে সেখানে 6 ভাগশেষ হয়ে যাবে, যেখানে 3 বলেছে সেখানে 3 ভাগশেষ হয়ে যাবে। কিন্তু যদি এইরকম প্রত্যেকটা ডিভিজারের জন্য আলাদা আলাদা রিমাইন্ডার থাকে, কিন্তু তাদের মধ্যে একটা কমন থাকবে, তাদের ডিফারেন্সটা কিন্তু সেম থাকবেই থাকবে, তাদের ডিফারেন্সটা সেম থাকবেই থাকবে প্রতি ক্ষেত্রে, তাহলে কী করতে হবে, আলটিমেটে সেই ডিফারেন্সটা আমার মূল সংখ্যাটা থেকে যদি আমি বিয়োগ করে দিই, তাহলে আমরা দেখতে পাবো যে ওই সংখ্যা দ্বারা যদি আমি আলটিমেট বড় সংখ্যাটাকে ভাগ করি, তাহলে আমার রিমাইন্ডারটা যেমনটাই চেয়েছে তেমনটাই পাবো। ঠিক আছে, হয়ে গেল। এবার আলটিমেট এটাও অ্যান্সার না, অ্যান্সার কি বলেছে না, এদের ডিজিটগুলোর যোগফল বলেছে, অর্থাৎ 9837 পুরো যে সংখ্যাটা পেলাম সেটা কিন্তু এরপর ওই যে আমাদের 12, 15, 16, 20 দ্বারা যদি ভাগ করি, তাহলে কিন্তু 9, 12, 13 এবং 17 ভাগশেষ পাবো, এটা হয়ে গেল। কিন্তু এই ডিজিটগুলোর যোগফল চেয়েছে, তাহলে ডিজিটগুলোর যোগফল কী পাবো, ডিজিটগুলোর যোগফল কী পাবো না, এটা ডিজিটগুলোর যোগফল 9 + 8 + 3 + 7, তাহলে কত হয়ে যাচ্ছে না, এটা 17, 20 আর 7, 7, 27, তাহলে 27, এটা আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। ঠিক আছে, এটা আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। আশা করি বন্ধুরা তোমাদের প্রত্যেকেরই সেশনটা খুব সুন্দর লাগছে, তো আমি চাইবো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো প্রত্যেকে, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে প্রত্যেকবার আপলোড করার সাথে সাথেই তোমরা ভিডিওটি সলিউশনের সুযোগ পাও, এবং লাইক করো প্লিজ। থ্যাংক ইউ।